এবার সীমান্তে মুখোমুখি ভারত পাকিস্তান, লাইভ অফ কন্ট্রোলে দুই দেশের সেনাদের গুলি বিনিময়ে ধৈর্য ধরার আহ্বান জাতিসংঘের। প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে পেরেছে বললেন প্রধান উপদেষ্টা, বিনিয়োগ বাড়ানোর আহ্বান। নির্বাচন বিলম্বের সুযোগে দেশ অস্থিতিশীল করতে পারে ফ্যাসিবাদের দস্যুরা, বলছে বিএনপি ও শরিকরা, দ্রুত ভোটের দাবি। এবং রাজধানীর বাজারে পেঁয়াজের পর আবারও বেড়েছে সবজির দাম, কিছুটা কমেছে ডিম ও মুরগির দর। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। শুরুতেই আন্তর্জাতিক সংবাদ। কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গুলি বিনিময় হয়েছে। শুক্রবার পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে বৃহস্পতিবার রাতে দুই দেশের মধ্যে গুলি বিনিময় হয়। জম্মু কাশ্মীর পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আজ শ্রীনগরে যাচ্ছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে দেশ দুটিকে সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস, জানাচ্ছেন জাবালুন নূর। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। এবারে দেশের খবর। বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি প্রবাসীদের সহযোগিতার কারণে আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দোহায় কাতারে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের সময় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ভঙ্গুর অর্থনীতির প্রসঙ্গ উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, আমরা আজ যে শক্ত হয়ে দাঁড়াতে পেরেছি তার মূলে আপনারা। প্রবাসীরা সহযোগিতা না করলে আবার ঘুরে দাঁড়ানো যেত না। প্রধান উপদেষ্টা বলেন, বিমানবন্দরে প্রবাসীদের ভিআইপি মর্যাদায় সেবা প্রদান করা হবে। প্রবাসীদের দেশে আসা যাওয়া যেন শান্তিপূর্ণ ও আরামদায়ক হয়, আমরা সে ব্যবস্থা করব। দেশের মানুষ নির্বাচন চাইলেও অন্তর্বর্তী সরকারের নির্বাচন করার খুব বেশি আগ্রহ দেখছেন না বলে জানিয়েছেন বিএনপি এবং এর শরিক দলের নেতারা। জানান, নির্বাচন দেরি হলে সেই সুযোগ কাজে লাগিয়ে দেশে অস্থিতিশীল অবস্থা তৈরি করবে ফ্যাসিবাদের দস্যুরা। সে কারণে দ্রুত নির্বাচন এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি বিএনপি এবং এর সমমনা জোটগুলোর। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। সত্যচিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে জাতীয় নির্বাচন নিয়ে সরকারের বক্তব্য অস্পষ্ট থাকায় একই সাথে রাজনৈতিক দলগুলোর ভিন্ন মতের কারণে ধোঁয়াশা তৈরি হয়েছে বিষয়টি নিয়ে। সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। আমরা এই জন্য চাচ্ছি ওই আশঙ্কার আগেই, রমজানের আগে যাতে এটা হয়ে যায়। প্রশাসন আমরা দেখছি প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায়, এবং মাঠ পর্যায়ে যে ধরনের চাঁদাবাজি চলছে সেই জায়গায় প্রশাসন আসলে নিশ্চুপ ভূমিকা পালন করছে। দীর্ঘ 17 বছর জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়ায় নির্বাচনের ব্যাপারে ব্যাপক আগ্রহ রয়েছে সবার। তবে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে বর্তমান সরকারের অনীহা রয়েছে বলে জানান বিএনপি এবং শরিক দলের নেতারা। নির্বাচন কি আদৌ করার ইচ্ছা আছে কিনা, নাকি ওই দুটা খেলা দোলা করে করে ওই দুটা দোলা চালে আমাদের সময় পাস করার স্বপ্ন দেখছি। সময় পাস করার স্বপ্ন বিভোর হয়ে কিন্তু আমরা দেশটাকে একটা অস্থিতিশীল দিকে নিয়ে যাচ্ছি। বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, কেউ বলে 5 বছর থাকতে জনগণ চায়, কেউই বলে আমরা ভালো চাচ্ছি, এখন কেন নির্বাচন। এবং তার পরিপ্রেক্ষিতে কিনা ডক্টর ইউনূস এটা ডিসেম্বর টু জুন পর্যন্ত বলছে। আপনারা অত্যন্ত ভালো জানেন বাংলাদেশের নির্বাচন ডিসেম্বর
থেকে জুন হওয়ার খুবই অসম্ভব ব্যাপার। বাংলাদেশ আজকে 54 বছরে এখন পর্যন্ত আমরা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি না। আজকে মুক্তিযোদ্ধা নিয়ে বিতর্ক, আজকে বিভিন্ন বিতর্কের জায়গায় আমরা কিন্তু এক কাতার আসতে পারি না। আজকে বিপ্লবের পরে এখনো দেখা যাচ্ছে দুই একটা দলের ভিতরে বিতর্ক তৈরি করে তারা পক্ষ প্রতিপক্ষ তৈরি করা হচ্ছে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হওয়ায় সেই সুযোগে পরিকল্পিতভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে জানিয়ে বিএনপির সাথে জোট দলগুলো আওয়ামী লীগের রাজনীতির নিষিদ্ধের দাবি জানান। আমার কথা হলো যে সরকারের একটা সিদ্ধান্ত আসতে হবে যে আওয়ামী লীগ কখন রাজনৈতিক কাজ করতে পারবে না যতদিন পর্যন্ত তার বিচার না হয়। 2000 লোককে মারছে, 60,000 লোককে পঙ্গু করে ফেলছে, লুটপাট করছে, তারা 6 মাস যাতে না পারলো 7 মাস যাতে তারা মাঠে নামছে। সরকার দেখে না কেন? জামাতকে নিষিদ্ধ করছিল, সেটা কি জনগণের পিছিয়ে করছে? তারা একটা যে কোনো ধরনের রক্তপাত তৈরি করে তারা এখানে ঢোকার চেষ্টা করতেছে। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নাই। ক্ষমতায় থেকে যারা দেশের জনগণের অধিকার কেড়ে নিয়েছিল তারাই এখন দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মত তাদের। এই বিচার বাংলাদেশের প্রতিটা জনগণ চায়। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর বাজারগুলোতে তেল এবং পেঁয়াজের পর বাড়তে শুরু করেছে সবজির দাম। অধিকাংশ সবজির দামই 70 টাকার উপরে। এছাড়াও আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল, তবে কমেছে ব্রয়লার মুরগি এবং ডিমের দাম। এসব নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের নজরদারি বাড়ানোর আহ্বান ক্রেতাদের। কাউসার আহমেদের রিপোর্ট। বাজারে কয়েকদিন কিছুটা স্বস্তি থাকলেও এখন আবার নীরবে বাড়তে শুরু করেছে কিছু পণ্যের দাম। বিশেষ করে সবজির দাম আবারও ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। যেখানে বেশিরভাগ সবজি 40 থেকে 50 টাকার মধ্যে ছিল, সেসব সবজি এখন দাম বেড়ে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল, তেল এবং পেঁয়াজ। পেঁয়াজের দাম কম ছিল কিছুদিন আগে, আবার পেঁয়াজের দামটা বেড়ে গেছে। তেলের দাম তো অনেক বেশি। সিন্ডিকেটের কাছে সব সরকার দুর্বল অভিযোগ করে ক্রেতারা বলেন, নজরদারি না বাড়ালে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে নিত্যপণ্যের দাম। এখানে সিন্ডিকেটের কাছে সব সরকারই ব্যর্থ। এখনো নীরবে হয়তো চাঁদাবাজি চলে, তা নাহলে জিনিসপত্রের দাম হঠাৎ করে আবার রোজার পরে আরও বেড়ে গেছে। সরকারের প্রতিনিয়ত মনিটরিং করা উচিত। তবে কমেছে ব্রয়লার মুরগি, ডিমের দাম। এছাড়া বাকি সব পণ্য আগের দামেই বিক্রি হচ্ছে। নতুন সবজি কিছু কিছু মালের দাম বাড়তি। গ্রীষ্মকালে যে নতুন সবজিগুলোর নাম যাচ্ছে, যেমন ভেন্ডি, পটল, ঝিঙ্গা, এগুলোর দামটা একটু বেশি। আর শীতকালীন যে সবজি সেইগুলোর দামটা একটু কম। তেল এখন মনে করেন লিটারে 14 টাকা বাড়াইয়া 189 টাকা লিটার। পেঁয়াজের দামটা বাড়ছে, সয়াবিন তেলের দাম বাড়ছে, আর সব গত সপ্তাহ যা ছিল তাই আছে। প্রত্যেকটা চাউল 2টা, 3টা, 4টা কেজিতে বাড়ছেই সব চাল। আরও বাজার বাড়ার সম্ভাবনা নাই, এরকম টাকার কথা 30 টাকা মতন থাকবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, সাভার থেকে বাজার পরিস্থিতির আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহির ইসলাম খান লিটন। লিটন, আমাকে শুনতে পাচ্ছেন? লিটন, ছুটির দিনে বাজার পরিস্থিতি কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। উর্মি, আপনি জানেন যে এখন কিন্তু গ্রীষ্মকাল চলছে। এখন এই গরমের সময় কিন্তু আমরা দেখেছি যে বাজারে যে সবজি রয়েছে, বাজারে কিন্তু গ্রীষ্ম সবজিও পর্যাপ্ত পরিমাণ রয়েছে এবং সবজি কিন্তু থাকার পরে গত সপ্তাহে আমরা দেখেছি, আজকেও কিন্তু বাজার পরিস্থিতি একই দেখছি আমরা। সবজির বাজার আজকেও কিন্তু গত সপ্তাহের সাথে সামঞ্জস্য রয়েছে। কোনো রকম সবজির দাম বাড়েনি, শুধু বেড়েছে শশার দাম। গত সপ্তাহে কিন্তু আমরা যেই শশাটি সাভারে দেখেছি 60 টাকা কেজি দরে বিক্রি হতো, সেই শশাটি আজকে বিক্রি হচ্ছে কিন্তু 80 টাকা কেজি দরে। এবং মুরগির দামের কথা যদি বলি, তাহলে ব্রয়লার মুরগির দাম কিন্তু কমেছে। গত সপ্তাহে যেই ব্রয়লার মুরগি ছিল 180 টাকা, সেই ব্রয়লার মুরগি কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে 160 টাকা। পাশাপাশি সোনালী মুরগি রয়েছে 260 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটা 280 থেকে 90 টাকা ছিল। মুরগির দাম কমেছে এবং গরুর মাংস এবং খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। বাজারে আমরা যেটি দেখেছি যে আজকের বাজারে কিন্তু সবচেয়ে মাছের বাজারে কিন্তু অস্থির পরিস্থিতি বিরাজ করতেছে। তাই মাছের বাজারে সব মাছের দামই কিন্তু বাড়তি রয়েছে। যে
প্রকারভেদে মাছের দাম কিন্তু 20-50 টাকা বেশি রয়েছে। বিশেষ করে ইলিশ মাছ বাজারে একেবারে নেই বললেই চলে। সেইখানে ইলিশ মাছ ব্যবসায়ীরা বলছেন গত সপ্তাহে যে ইলিশ মাছটি 500 থেকে 600 টাকা বিক্রি করতে, সেটি 900 টাকা কেজি দরে বিক্রি করতেছেন। তথা বাজারে কিন্তু মাছ সংকট। আমি জানতে চেয়েছিলাম মাছ ব্যবসায়ীদের কাছে যে মাছের দাম বাড়ার কারণ কি। তখন তারা বলছেন যে নদী এবং সাগরে মাছ পাওয়া যাচ্ছে না, তাই মাছের দাম অনেক বেড়ে গেছে বলে তারা আমাদের জানিয়েছেন। আমরা একজন সবজি ব্যবসায়ীর সাথে কথা বলতে চাচ্ছি। এই যে আপনাদের হঠাৎ করে অন্যান্য সবজির দাম শিথিল থাকলেও যে শসার দাম বেড়েছে, আর কোন সবজির কি দাম রয়েছে একটু যদি বলতেন। ইয়ে হইলো আপনার 60 টাকা কেজি, পটল ভেন্ডি 60 টাকা, উস্তা 60 টাকা, কাকুল হয়েছে 100 টাকা, তারপরে বন্ধুল হয়েছে আপনার 80 টাকা কেজি, আর ফুলকপি হয়েছে 120 টাকা কেজি। ফুলকপি হ্যাঁ, ফুলকপি। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে শীতের সবজির দাম কিন্তু যে স্থিরতা ছিল, রমজানে আমরা দেখেছি যে সবজির বাজার কিন্তু স্থির ছিল, কিন্তু এখন বর্তমানে কিন্তু সবজির দাম কিছুটা স্থির থাকলেও কিন্তু অন্যান্য যে দ্রব্য রয়েছে সেগুলোর দাম বাড়তি রয়েছে। আজকে কিন্তু বাজারে কিন্তু বিশেষ করে তেল পাওয়া যাচ্ছে না। আজকের বাজারে তেল ব্যবসায়ীরা বলছিলেন যে হঠাৎ করে তেল আবার সাভারে এই কয়েকদিন পর্যন্ত তেল আসে না, তাই এবং তেলের দাম বাড়তি রয়েছে বলেও আমাদের তারা জানিয়েছেন। ক্রেতারা বলছেন যে তেল সংকট দেখিয়ে আজকে সাভারের বাজারে তেল নাকি বেশি দামে বিক্রি হচ্ছে। সেই ক্ষেত্রে তারা কিন্তু বলছেন যে রমজান মাসে কিন্তু ক্রেতারা বলছেন যে ভোক্তা অধিকার এবং সরকারের নজরদারির কারণে কিন্তু যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেশি ছিল, সেই নজরদারি কিন্তু বাজারে রাখার জন্য সাধারণ ক্রেতারা বলছেন। এই ছিল আমার কাছে সাভারের বাজার থেকে এখনকার মতো সর্বশেষ তথ্য। উর্মি। জি লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সাভারের বাজার পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জহির ইসলাম খান লিটন। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গুলি বিনিময় হয়েছে। শুক্রবার পেহালগামে সন্ত্রাসী হামলার জেরে বৃহস্পতিবার রাতে দুই দেশের মধ্যে গুলি বিনিময় হয়। দর্শক, জাবালনুরের প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসেছে, দেখে নেব রিপোর্টটি। 2019 সালে 370 ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরকে ভারতের নিয়ন্ত্রণে নেয়ার পর থেকে পেহেলগামে এটি সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা, যার জেরে ঘটনার পরদিন বুধবার 65 বছরের পুরনো সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা সহ পাকিস্তানের বিরুদ্ধে বড় ধরনের কূটনৈতিক প্রতিক্রিয়া জানায় ভারত। একই সাথে পেহেলগাম ও এর আশপাশের এলাকায় সন্ত্রাসীদের ধরতে বিশেষ অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী। এ পরিস্থিতি আরও উত্তেজনাকর হয়ে ওঠে বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাক ভারত সেনাদের গোলাগুলির ঘটনায়। এদিকে হামলার সাথে জড়িত আদিল হোসেন ও আসিফ শেখের বাড়ি পুড়িয়ে দিয়েছে এলাকাবাসী। পেহেলগাম সন্ত্রাসী হামলায় লস্কর-ই তৈয়বা প্রধান হাফিজ সাইদের ভূমিকা রয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে। জম্মু কাশ্মীর পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী শুক্রবার শ্রীনগরে যাচ্ছেন। সেখানে সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করবেন। পাকিস্তান ও ভারতীয় বিমান সংস্থাগুলো তাদের জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়ার পর যাত্রীদের সতর্ক করা হয়েছে। ভারতের প্রধান দুই বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো বলছে, ফ্লাইটের পথ পরিবর্তনের কারণে কিছু আন্তর্জাতিক ফ্লাইটের সময়সূচি প্রভাবিত হতে পারে, আর এ কারণে বিকল্প দীর্ঘ পথ গ্রহণ করতে হতে পারে তাদের। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। এবারে সারা বাংলার খবর। কিশোরগঞ্জের হাওরগুলোতে চলছে এখন ধান কাটা উৎসব। খরার কারণে এবার আশানুরূপ ফলন হয়নি বলে জানিয়েছেন কৃষকেরা। এদিকে ধানের ন্যায্য মূল্য পাওয়া নিয়েও শঙ্কায় আছেন তারা। হাফিজুর রহমান সুমনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশিদ আকন। হাওরে নতুন ধানের গন্ধে মাতোয়ারা চারপাশ, দল বেঁধে ধান কাটায় ব্যস্ত কৃষক শ্রমিক। রোদের প্রখরতায় যেন ক্লান্তির ছাপ নেই কারো মধ্যে। ধান কাটার এমন উৎসব চলছে কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে।
কাস্তের পাশাপাশি ধান কাটায় ব্যবহার করা হচ্ছে আধুনিক যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার। ধান কাটা, মাড়াই আর পরিবহনে ব্যস্ত সবাই। কৃষকরা বলছেন আবহাওয়া অনুকূলে থাকলে দ্রুতই শেষ হবে ধান কাটা। অন্য বছরের থেকে এবারের ফলনটা একটু মোটামুটি ভালোই। তেলের দর বাড়তে, সারের দর বাড়তে আমরা সবকিছু বাড়াই দিবেন, সবকিছু সেন্ডিয়েট করবো সরকারের, সবকিছু করবো। কৃষকটা আইব কোন থেকে? শেষে এবার 820 টাকা 830 টাকা ধান বেচবো। এইবার গৃহস্থের বক্তব্য যে ধানের দাম কম, আমরা বলতেছে যে কিছু বাড়ায় দেওয়ার লাগি। কৃষি বিভাগ বলছে ধান কাটার সময় প্রাকৃতিক দুর্যোগ না হলে লাভবান হবেন কৃষকরা। এই মুহূর্তে ফসলের অবস্থা অনেক ভালো, কোনো রোগবালাই নেই। আজকে পর্যন্ত হাওর এলাকায় কর্তন হয়েছে 37% জমিতে এবং জ্বালার গড় কর্তন হলো 23%। ফসলের ফলন বেশ ভালো। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ সামনের সময়তে না আসে তাহলে কিশোরগঞ্জ জেলায় একটা বাম্পার ফলন কৃষক গড়ে তুলতে পারবে বলে আমরা আশা করি। কৃষি বিভাগের তথ্য মতে এবার হাওর অঞ্চলে 1,04,000 হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন। গাইবান্ধার সাঘাটায় পচা বস্তায় পূর্বশত্রুতার জেরে একটি ইটভাটায় হামলা, নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। স্থানীয় কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে ইটভাটায় এসে মালিকপক্ষের কাছ থেকে স্টাম্পে ভাটাটি লিখে নেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে ঘড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিব ঘটনাস্থলে উপস্থিত হলে তার উপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় ভাটায় কর্মরত শ্রমিক ও স্থানীয়রা সন্ত্রাসীদের ধাওয়া করে। পালিয়ে যাওয়ার সময় ইমরুল নামের একজনকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। জমি নিয়ে পূর্ববিরোধের জের ধরে জামালপুরের পাথালিয়ায় মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। সকালে শহরের পাথালিয়া এলাকায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী নওশাদের ছেলে তানভীর হাসান, ভাই হজরত সাফিরি, এরশাদ সহ আরও অনেকে। এ সময় বক্তারা জমি বিক্রির পাওনা টাকা পরিশোধ নিয়ে পাথালিয়া পশ্চিমপাড়া গ্রামের মধু মেহেদি নিজের ধান খেতে অ্যাসিড দিয়ে পোড়ানোর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদ জানায়। এছাড়াও মামলা প্রত্যাহারের দাবি জানান। এবারে বাণিজ্য সংবাদ। টাঙ্গাইলের যমুনা চরাঞ্চলে বাড়ছে চীনা বাদামের আবাদ। চাষে খরচ কম হয়, আবাদে আগ্রহ বাড়ছে কৃষকদের। কৃষকরা বলছেন চাষাবাদে অনুকূল পরিবেশ ও সরকারি সহযোগিতা পেলে যমুনার চরাঞ্চলে অনাবাদী জমিগুলো চাষের আওতায় আসবে। টাঙ্গাইল থেকে শফিকুজ্জামান খান মোস্তফার প্রতিবেদনে জানাচ্ছেন জামালুন নূর। টাঙ্গাইলে যমুনা নদীর বুকে জেগে ওঠা চরাঞ্চলে এবার ব্যাপক হারে আবাদ হচ্ছে বাড়ি ৮ ও বাড়ি ৯ জাতের চীনাবাদাম। নদীর পানি কমার সাথে সাথে জেগে ওঠা চরগুলোতে সামান্য পরিচর্যা করে এসব বাদাম রোপণ করেন কৃষক। দু একবার সামান্য সেচ দিলেই তা বেড়ে ওঠে। পোকামাকড়ের আক্রমণ নেই বললেই চলে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা সারা দেশের নদীর চরাঞ্চল ও পরিত্যক্ত জমিগুলোকে এসব বাদাম আবাদের আওতায় আনার জন্য কাজ করে যাচ্ছে। যে সকল জমিতে অন্যান্য ফসল চাষ না হয় সেই সকল জমিকেও ব্যবহারের আওতায় আনা, যেমন চর ফসল। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই পুরো চরে বাদাম হচ্ছে। এটা বাড়ি বাদাম ৯, আমাদের ১২টা বাদামের জাত আছে, তার মধ্যে এইটা একটা জাত। আমরা এই এলাকা কিন্তু এই প্রকল্পের আওতায় কিন্তু আমরা বাড়ি চীনাবাদাম যে ৯টা সেটা কিন্তু আমরা চাষের আবাদ নিয়ে আসছি এবং আমরা মনে করতেছি যে এই চাষ আবাদ দেখে পাশের যে কৃষকদের চর ফাঁকা আছে তারা কিন্তু এই চীনাবাদাম চাষ করতে আগ্রহী হবে। টাঙ্গাইলের মাঠ পর্যায়ে বাদাম চাষ ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ। কোয়ালিটি বীজ উৎপাদনের জন্য যতগুলো প্রযুক্তি নেওয়া দরকার সবগুলো আমরা এখানে প্রয়োগ করেছি। সময়মতো ওষুধ প্রয়োগ এবং নিড়ানি দেওয়া, সার প্রয়োগ, সেচ প্রয়োগ সব কিছু উৎপাদন দেওয়াতে আমাদের এখানে ফলন ভালো হবে এবং কৃষক এখান থেকে পুরাটা বীজ রাখবে এবং আমাদের তত্ত্বাবধানে বীজগুলো রাখবো। এই বীজগুলাই আমরা আবার সামনের বছর এই চরেই এই কৃষকের মাঝে আমরা আবার ছড়িয়ে দেব। ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, কার্বোহাইড্রেট, প্রোটিন সহ নানা উপাদান রয়েছে বাদামে, যা মানবদেহে রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এসব বাদামের আবাদ সারা দেশে ছড়িয়ে দিতে পারলে কৃষক লাভবান হওয়ার পাশাপাশি পুষ্টির চাহিদাও পূরণ হবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। এবার সীমান্তে মুখোমুখি ভারত পাকিস্তান, লাইন অফ কন্ট্রোলে দুই দেশের সেনাদের গুলি বিনিময়, ধৈর্য ধরার আহ্বান জাতিসংঘের। প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে পেরেছে বললেন প্রধান উপদেষ্টা, বিনিয়োগ বাড়ানোর আহ্বান। নির্বাচন বিলম্বের সুযোগে দেশ অস্থিতিশীল করতে পারে ফ্যাসিবাদের দোসররা, বলছে বিএনপি ও শরিকরা, দ্রুত ভোটের দাবি। এবং রাজধানীর বাজারে পেঁয়াজের পর আবারও বেড়েছে সবজির দাম, কিছুটা কমেছে ডিম ও মুরগির দর। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।